প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান দেশের কথা দশের কথায় স্বাগত জানাচ্ছি আমি নজরুল কবির। দর্শক, প্রতিদিন যেমনটি বলে থাকি যে আমরা এই অনুষ্ঠানের সমকালীন বিষয়, নিত্যদিনকার বিষয় নিয়ে যেমনি আলোচনা করে থাকি, তেমনি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। গত এক সপ্তাহ ধরে বেশ আলোচনার মধ্যে রয়েছে বাংলাদেশের রাজনীতির মাঠে, সেটি হচ্ছে পৌর নির্বাচন। এই 16ই জানুয়ারি পৌর নির্বাচন শেষ হলো। দ্বিতীয় ধাপে 7টি পৌরসভায় এই নির্বাচন সমাপ্ত হয়েছে। এই নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনা যেমন ঘটেছে, তিনজন মানুষ তাদের জীবন দিয়েছেন, এর মধ্যে একজন নির্বাচিত কাউন্সিলরও রয়েছেন। এর বাইরে যেটি হয়েছে যে এই নির্বাচনকে ঘিরে নানা রকম তাপ উত্তাপ ছিল নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে, এবং সেখান থেকেও লক্ষ্য করা ছিল যে ভোটারদের উপস্থিতি কেমন হয়। আমরা লক্ষ্য করেছি বেশ চোখে পড়ার মতো এই অতিমারির কালে ভোটার উপস্থিতি ছিল। তবুও এই নির্বাচনের যেই ফলাফল, সেই ফলাফলে আমরা লক্ষ্য করছি যে সরকারি দল অর্থাৎ ক্ষমতাসীন দলের প্রাধান্য থাকলেও এই নির্বাচনে প্রধান বিরোধী দল বলা হয় যে বিএনপি, সেই বিএনপির 4 জন প্রার্থী জয়ী হয়েছে। সরকারের শরিক বিরোধী দল জাতীয় পার্টির একজন প্রার্থী নির্বাচিত হয়েছে, অপর শরিক জাসদের একজন নির্বাচিত হয়েছে, এবং 8 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এই রকম একটি ফলাফলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গাতেই সেইটা লক্ষ্য হয়েছে। মেয়র নির্বাচন তো বটেই, কাউন্সিলরদের মধ্যেও সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রতিপক্ষই দেখা গেছে অনেক জায়গাতে যে আওয়ামী লীগ, এবং বিদ্রোহী প্রার্থীর ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের শুধু নয়, বিএনপির প্রার্থীর ক্ষেত্রে হয়েছে। এবং সামনেই চট্টগ্রাম সিটি নির্বাচন 27 জানুয়ারি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আরও ব্যাপকভাবে সেখানে অংশগ্রহণমূলক অবস্থান থাকবে বলে আমরা প্রত্যাশা করছি, দেশবাসী প্রত্যাশা করছে। সেখানেও কিন্তু এবার লক্ষণীয় হবে যে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক সংখ্যক বিদ্রোহী প্রার্থী রয়েছে। ফলে এই সহিংসতার ঘটনা পৌর নির্বাচনে ঘটে যাওয়ার কারণে সামনেও সেরকম ঘটনার একটি শঙ্কা দেখা যাচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের শিরোনামটি ঠিক করেছি এরকম: নির্বাচন, পক্ষ প্রতিপক্ষ। কে আসলে কার পক্ষ, কে আসলে কার প্রতিপক্ষ, সেই বিশ্লেষণগুলো জানার জন্য আজকে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিভূরঞ্জন সরকার, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক, সুজন, এবং সঙ্গে রয়েছেন আহমদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম শুরুতেই যে নির্বাচনকে কেন্দ্র করে পক্ষ প্রতিপক্ষ থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই পক্ষ প্রতিপক্ষের আচরণ যখন হয়ে ওঠে সহিংস, তখন তার স্বাভাবিকতায় থাকে না। এই দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে 3টি প্রাণ আমরা হারিয়েছি। এরকম সহিংস নির্বাচন নিশ্চয়ই কারো পক্ষে কাম্য নয়। জনাব বিভূরঞ্জন সরকার, আপনার দিক থেকে শুরু করতে চাই যে আমরা লক্ষ্য করেছি যে এই নির্বাচনকে ঘিরে মোটামুটিভাবে বলা চলে যে তৃণমূল পর্যায়ে এক ধরনের নতুনভাবে যেন আবার প্রাণ ফিরে পাচ্ছে এই অতিমারির কালেও। সেই রকম একটি জায়গাতে আজকে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, এবং নির্বাচনের যতখানি অবাধ সুষ্ঠু হওয়ার কথা ছিল, হয়তো শতভাগ না হলেও বেশ খানিকটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, না হলে হয়তো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এভাবে জিততে পারতেন না। কিন্তু যতগুলো জায়গাতে সুষ্ঠু হয়নি, সেই সমস্ত জায়গায় দেখা গেছে যে এই সুষ্ঠু না হওয়ার প্রতিপক্ষটা সরকারি দল ভার্সেস সরকারি দল, বা আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, এরকম একটি জায়গায় দেখা গেছে প্রার্থীর প্রশ্নে। আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকের যে বিষয় নির্বাচন, পক্ষ প্রতিপক্ষ, আসলে নির্বাচন তো এককভাবে হয় না, একা লড়াই করা যায় না। নির্বাচনকে একটা যুদ্ধ বলা হয়, তো যুদ্ধ 2টা পক্ষ থাকতে হয়। তো আমরা লক্ষ্য করছি যে গত কয়েক বছর ধরেই আমাদের দেশে আওয়ামী লীগের প্রতিপক্ষ দুর্বল অবস্থানে চলে গেছে। আমরা নির্বাচন যেভাবেই হোক না কেন, সামগ্রিকভাবে আমাদের দেশে যে আওয়ামী লীগের বিরোধী যে দলগুলো, সেগুলোর সাংগঠনিক অবস্থা এখন দুর্বল অবস্থায় আছে। তো তাহলে তো একটা প্রতিপক্ষ থাকতেই হয়, না হলে তো লড়াইটা জমে না। তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের প্রতিপক্ষ হচ্ছে অনেক জায়গায়। আপনি আগেই যেমনটা বললেন যে দলীয় মনোনয়নের বাইরেও অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদ্রোহী প্রার্থী, এবং এই দ্বিতীয় ধাপের 7টি
পৌরসভার মধ্যে 16 জন ছিল সম্ভবত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বিএনপিরও বিদ্রোহী প্রার্থী ছিল, এবং এই বিদ্রোহী প্রার্থীদের মধ্যেও কয়েকজন জয়যুক্ত হয়েছেন, বিএনপিরও 2 জন জিতেছেন। এই অবস্থার মধ্যেও নির্বাচন অবাধ হয়নি, সুষ্ঠু হয়নি, এগুলো তো একটা কোনো নির্বাচনেই কিন্তু কেউ এইটা বলে নাই পরাজিত পক্ষ যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচনগুলোতেও দেখি যে পরাজিত পক্ষ সবসময়ই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়নি বলেই অভিযোগ করে থাকে। কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে গত কয়েকটি নির্বাচনে এক ধরনের আসলে একতরফা নির্বাচনই হয়েছে। সেই তুলনায় বলা যায় যে পৌর নির্বাচনের অবস্থা অনেকটাই ভালো। অনেকটাই ভালো এই অর্থে যে আপনি যদি জাতীয় নির্বাচন ধরেন 2018 সালের, তাহলে 300 আসনের মধ্যে বিএনপি এবং তার সমর্থক জোট মিলে বোধহয় 7 জন জিতেছে। তো শতকরা হিসাবে 2 পয়েন্ট কিছু হয় আর কি। আর এই পৌরসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে 60টি এবং আগের 24টি 84টির মধ্যে বিএনপি 8 জন জিতেছে। মানে সরাসরি দলের পরিচয় স্বতন্ত্র প্রার্থী যারা আছে সেখানেও বিএনপি প্রার্থী না, 8 জনই হলো ওই স্বতন্ত্র 2 জন সহ, মানে 2 জন, আর এইবার হলো 4 জন দলীয় ইয়ের তো জিতেছে, এবং আওয়ামী লীগের বিদ্রোহীও কয়েকজন জিতেছে। তো এখন দেখেন, আমি যেইটা প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ, এটা কিন্তু বাইরের লোক খুব বলছে তা না, এটা কিন্তু দলের লোকেরাও বলছে। আপনি দেখেন যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাফরুল্লাহ সাহেবও একটি কাগজ আজকে দেখলাম যে বের হয়েছে যে 12 বছর ধরে ক্ষমতায় থাকার কারণে কিছু ব্যক্তির সব কিছু নিয়ন্ত্রণ করা, সংঘাতে জড়ানো এবং দলকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা দেখা যাচ্ছে। তো এটা কিন্তু জাফরুল্লাহ সাহেবের কথা, যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। এটা কিন্তু বিএনপির কেউ বলেন নাই যে প্রশ্নবিদ্ধ করা, অর্থাৎ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার দায়িত্বটা আওয়ামী লীগই নিচ্ছে। কিভাবে নিচ্ছে আপনি দেখেন যে এই যে এইবারের 60টির মধ্যে তো একটি পৌরসভা নিয়ে সবারই মনোযোগ ছিল, সেটা হলো নোয়াখালীর বসুরহাট। তো সেখানে প্রার্থী আমাদের আব্দুল কাদের মির্জা, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদেরের ছোট ভাই, এবং তিনি এর আগেও 3 বার কিন্তু আওয়ামী লীগের মনোনয়নেই নির্বাচন করেছেন। তো এইবার হঠাৎ করে নির্বাচনের আগে তিনি সত্য বচনে আগ্রহী হয়ে উঠলেন এবং তিনি বললেন যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন না হলে এই নির্বাচন করা হবে না। তো সাধারণত দেখা যায় যে বিরোধী দলের প্রার্থীরা এই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিটা তুলে থাকে। তো এইবার আমরা দেখলাম একটু ব্যতিক্রম কি, যে আওয়ামী লীগের প্রার্থী, অফিসিয়াল প্রার্থী, এবং সেই প্রার্থী না, দলের সাধারণ সম্পাদকের ভাই, এবং এর আগেও দলের মনোনয়ন নিয়ে, দলের প্রতীক নিয়ে তিনি 3 বার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। তো এইবার হঠাৎ করে তার মনে হলো যে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হচ্ছে না, এবং অভিযোগ শুধু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকলেন না। তিনি কিন্তু দলীয় প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সম্পর্কে কি বললেন, যে শেখ হাসিনা ভাতের অধিকার নিশ্চিত করেছেন কিন্তু ভোটের অধিকার এখনো নিশ্চিত হয় না। এটা একেবারেই, মানে মির্জা কাদের না বলে যদি মির্জা আলমগীর বলতেন তাহলে অনেকটা শোভন হতো, মানুষের কাছে সেটা মনে হতো যে মির্জা আলমগীরের কথা বোধহয়। তো দেখা যাচ্ছে যে মির্জা আলমগীরের বক্তব্য আমরা দেখছি কাদের মির্জার কণ্ঠে। তার মানে কি হলো? তার মানে এটাই দাঁড়ালো যে আওয়ামী লীগ নিজেই নিজের প্রতিপক্ষ হিসাবে এবারের নির্বাচনে দাঁড়িয়ে গেছে। কারণটা কি? কারণ ওই যে রাজনীতির ময়দান তো এক পক্ষে থাকলে সেটা জমে না, একটা প্রতিপক্ষ। তাহলে কি এটা প্ল্যান গেম বলতে যাচ্ছেন? মানে অনেকেও তো এরকম মনে করে যে এইরকম কেন হলো, উনি হঠাৎ করে কেন এরকম বললেন, এবং নির্বাচনের ফলাফল কি হলো ওইখানে কেউ তো বলছে না। ওইখানে বিএনপিও বলতেছে না যে বসুরহাটের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয় নাই, জামাতও বলছে না, এবং জামাত বিএনপির প্রার্থীর মিলিত ভোটের থেকে বেশি ভোট পেয়েছেন কাদের মির্জা। তো তাহলে তিনি কিসের জন্য বললেন? এই বিষয়গুলো আসলে আলোচনা হওয়া উচিত, এগুলো ভাবা দরকার, এবং তিনি যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলোও আওয়ামী লীগের আমলে নেওয়া দরকার। এবং আওয়ামী লীগেরই প্রেসিডিয়াম সদস্য জাফরুল্লাহ সাহেব যেটা বলছেন যে 12 বছর ক্ষমতায় থাকার কারণে কিছু লোকের নিয়ন্ত্রণ স্পৃহা, প্রভাব প্রতিপত্তি দেখানোর স্পৃহা এবং প্রশ্নবিদ্ধ করার যে, দলকে প্রশ্নবিদ্ধ করার যে প্রবণতা, এগুলোর বিরুদ্ধে কিন্তু
দলেরই অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেটা পারছে না। এবার অনেক কঠোরতার কথা বলা হয়েছে, অনেক হুমকি ধামকি দেওয়া হয়েছে যে বিদ্রোহী প্রার্থী হলে ভবিষ্যতে আর কখনোই মনোনয়ন পাবে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরেও কিন্তু 60টি পৌরসভার মধ্যে 16টিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল। এখন দেখেন যে এই যে আধিপত্য এবং প্রাধান্য বিস্তার, জি, হ্যাঁ, জি। এগুলো আপনার কাছে এই বিষয়গুলি নিয়ে, এই আধিপত্যের জায়গাটা আরেকবার একটু আসবো, একটু ঘুরে আসতে চাই ডক্টর বদিউল আলম মজুমদারের কাছ থেকে। জনাব বদিউল আলম মজুমদার, শুনছিলেন বিভূরঞ্জন সরকার আর রাজনৈতিক বিশ্লেষক কলামিস্ট তার ভাষ্য। আপনার কাছে যে খোলামেলা প্রশ্ন সেটি হচ্ছে যে নির্বাচনে পক্ষ ও প্রতিপক্ষের প্রশ্নে বিভূরঞ্জন সরকার বলছিলেন যে একপাক্ষিক নির্বাচন হয়ে যাচ্ছিল, সেখানে আওয়ামী লীগের নিজেকে প্রতিপক্ষ করে তুলছে। এটি কাদের মির্জা উদাহরণ দিয়ে বলছিলেন যে এটা প্ল্যান গেমও কিনা, সেই প্রশ্ন আমি করার পরে যেটা অস্বাভাবিক কিছু নয়। আপনার বক্তব্য জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমি বিভুদার কথা মনোযোগের সাথে শুনতেছিলাম। উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয়জনের মধ্যে একজন। ওনার সাথে বহুদিন পরে দেখা হলো। তো এই ওনার সাথে আমি বহুলাংশে একমত যে আওয়ামী লীগের এখন কোনো প্রতিপক্ষ নেই এবং আওয়ামী লীগের নিজের প্রতিপক্ষ হয়ে গিয়েছে। এটাই স্বাভাবিক। এবং এবং একই সাথে ওই যে মির্জা কাদের যেসব কথাগুলো বলেছে, এগুলো কি ওই যে দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো কোনো ওই উদ্দেশ্য প্রণোদিত হয়ে বলছে নাকি সত্য কথা বলছে? তবে আমি একজন নির্বাচন বিশ্লেষক, আমি তথ্য উপাত্ত দিয়ে ভিত্তিতে আমি কথা বলি। তো আমার মনে হয় ওনার কথার মধ্যে অনেকগুলো সত্যতা আছে। আমরা এই যে এই নির্বাচনের দিকে যদি তাকাই, আমরা যদি দেখি যে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৬২% ভোট পড়েছে এবার। কিন্তু গত ধাপে প্রথম ধাপে ভোট পড়েছে ৬৫%। এটা কি আমাদের অভিজ্ঞতার সাথে মিলে? আপনারা কেউ বলবেন যে এটা সঠিক আমাদের অভিজ্ঞতার আলোকে? গতবার তো ভোটারের আকাল ছিল, এবার চোখে পড়ার মতো ভোটার ছিল। এবং এটা এটা একটা এই যে বিশ্বাস করা দুরূহ। তারপরে আরো আরো অনেকগুলো যে ইভিএম এ যেখানে ভোট হয়েছে আর পেপার ব্যালটে ভোট হয়েছে, সেখানে যে ভোটার উপস্থিতির হার 14% বেশি কম ছিল। যেখানে পেপার ব্যালট হয়েছে 14% বেশি ভোট পড়েছে, আর যেখানে ইভিএম হয়েছে ওখানে 14% কম ভোট পড়েছে। তারপরে ইভিএম এ এক জায়গায় 85% বোধহয় ভোট পড়েছে, আরেক জায়গায় সেই সাভারে যেখানে মাহবুব তালুকদার ছিলেন সেখানে 33% ভোট পড়েছে, 50% তফাৎ। তো এগুলো তো কোনো এই যে মানে স্বাভাবিকতার মধ্যে পড়ে না। আর এই যে এটা এগুলো তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এবং হ্যাঁ, ওই দলীয় ব্যক্তিরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে যে তাদের বাড়াবাড়ি এবং অনেক জায়গায় কারচুপি করেছে, অনেক রকম সহিংসতা করেছে। কিন্তু নির্বাচন কমিশনই যেইভাবে নির্বাচন পরিচালনা করছে সেটা সেটা ওই যে প্রশ্নবিদ্ধ না হয়ে পারে না। আর ওই যে এই যে বিভুদা বলছেন যে বসুরহাটের কথা, বসুরহাটের বিষয়টা, এবং উনি বলছেন যে এটা আলোচনা করা দরকার। আলোচনা নয়, এটা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। গভীরভাবে বিশ্লেষণ করা দরকার অনেকগুলো কারণে। একটা কারণ হলো বিএনপি আর জামাতের ভোট সমান সমান। আওয়ামী লীগ তো চিন্তিত হওয়া উচিত, আমরা সবাই চিন্তিত হওয়া উচিত। তার মানে কি যে বিএনপি একটা রিলেটিভলি মডারেট দল, আর জামাত কি শক্তিশালী হচ্ছে? এবং এটা আমাদের তা যদি হয় আমাদের কিন্তু অশনি সংকেত। এটা কি আমরা ওই যে যেটা ইজিপ্টে যেটা ঘটেছিল এই যে কি ইসলামিক ব্রাদারহুড হোসনি মোবারক যাওয়ার পরে, তো সেই দিকে আমরা যাচ্ছি কিনা, এটা কিন্তু আমাদের চিন্তার মধ্যে নিতে হবে। হ্যাঁ, দৃশ্যত কোনো কারচুপি হয় নাই, কিন্তু অদৃশ্য কি ঘটেছে এটা কি আমাদের হিসাবের সাথে মিলে কিনা? যে ধরেন এই যে একটা জিনিস কি, আমরা একটা যন্ত্র ব্যবহার করছি, এবং আমি আশা করি আহমদ হোসেন সাহেব, আমার বন্ধু আহমদ হোসেন সাহেব মনোযোগ দিয়ে শুনবেন। এটা কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে, এবং ব্যবহৃত যে হচ্ছে না তা নয়। এটা কিন্তু একটা নিকৃষ্টতম যন্ত্র। কারণ এই যন্ত্র
মধ্যে আপনি এই যন্ত্র যা বলবে আপনাকে তা স্বীকার করতে, তাই মেনে নিতে হবে। এবং এই যন্ত্রের নিয়ন্ত্রণ আছে একজন, দুইজন কিংবা নির্বাচন কমিশনের ব্যক্তিরা, এবং তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা এটাকে এই যে এটা কারচুপি করতে, জালিয়াতি করতে পারে। কারণ এটাতে কোনো পেপার ট্রেল নেই। এটা নিকৃষ্টতম এই জন্য আন্তর্জাতিক এই ইভিএম এর একটা আন্তর্জাতিক কতগুলো মানদণ্ড আছে। একটা মানদণ্ড হলো এটাতে পেপার ট্রেল থাকতে হবে, একটা এই যে ব্যালটের মতো থাকতে হবে, যেটা পরে কাউন্ট করে এটাকে ভেরিফাই করা যায়। এবং আন্তর্জাতিক মানদণ্ড এটা এই যে পূরণ করে না। এবং এখানকার নির্বাচন কমিশন যখন এই ইভিএম নিয়ে যখন মূল্যায়ন করে, তখন জামিলুর রাজা চৌধুরীকে কিন্তু সেই উপদেষ্টা কমিটির প্রধান করেছিলেন। উনি এটা স্বাক্ষর করেন নাই, উনি বিরোধিতা করেছেন, বলছে এটা আমাদের কেনা উচিত নয়, এটা সঠিক নয়। উনি স্বাক্ষর করেন নাই। শুধু তাই নয়, ভারতে এরকম একটা ইভিএম ছিল। ভারতের জাতীয় সংঘ, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ওখানে একটা পেপার ট্রেল যুক্ত করা হয়েছে। যে আমেরিকাতে যে যা ঘটেছে দেখেন, আমেরিকাতে যে অনেক অভিযোগ উঠেছে, কিন্তু এই এগুলো সার্টিফাই করেছে, প্রত্যেকটা অঙ্গরাজ্য সার্টিফাই করেছে এবং কংগ্রেসও সার্টিফাই করেছে। কারণ ওই পেপার ব্যালট ছিল বলে তারা এগুলো যেখানে যেখানে সংখ্যা ছিল সেখানে রিকাউন্ট করে তারা এটা ভেরিফাই করে নির্বাচন যে সুষ্ঠু হয়েছে, এই অভিযোগ সত্য সেটা প্রমাণ করা গিয়েছে। কিন্তু আমাদের এখানে যেই নির্বাচন কমিশন, আমাদের বেড়া, আমাদের এই যে কি বলে ওই আম্পায়ার নিয়ে সমস্যা। আম্পায়ার আমাদের ভোটাধিকার, আম্পায়ার আমানত খেয়ানতকারী, আম্পায়ার আমাদের ভোটাধিকার হরণ করেছে, এটা সবাই জানে। আম্পায়ার টাকা পয়সা নিয়ে এই যে ট্যাক্স পেয়ারদের টাকা পয়সা নিয়ে অভিনব কায়দায় তারা পকেটস্থ করেছে, এবং এগুলো তাদের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোটায়। এবং ইভিএম এর বিশ্বাসযোগ্যতা ওই যে সম্পূর্ণ নির্ভরশীল নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোটায়। একটু আপনাকে মদিনুল আলম মজুমদার থামিয়ে আমার একটু খুব কৌতূহল হচ্ছে সেই জায়গা থেকে আপনাকে জানতে চাচ্ছি যে আপনি যে 83.44% ভোট পড়েছে রাজশাহীর কাকনহাট পৌরসভায় সর্বোচ্চ, আজকে নির্বাচন কমিশন বলেছে ইভিএমে, এবং সর্বনিম্ন বলেছে 33.59% সাভার পৌরসভায়। এই সংখ্যাটি নিয়ে কি আপনি সংশয় প্রকাশ করছেন যে আসলে এটা সঠিক কি বেঠিক? এটা কিভাবে হয় আপনি বলেন। কিভাবে হয় সেই ব্যাখ্যা আমি বলতে পারবো না, কিন্তু আপনি সংশয় প্রকাশ করেছেন। আমি নির্বাচন কমিশন থেকে ব্যাখ্যা চাই, আচ্ছা কিভাবে ঘটলো। তো সেই জায়গাটা থেকে আমি আপনার কাছে বিনীতভাবে জিজ্ঞেস করা, আপনাদের কাছে, আপনারা তো নির্বাচন নিয়ে কাজ করেন, তথ্য প্রমাণ দিয়ে কথা বলেন, ইভিএম এ আগে থেকেই এরকম জিনিস করে রাখা হয় এবং একজন দুইজন ব্যক্তির হাতে থাকে, আপনি অভিযোগ উত্থাপন করেন, খুবই গুরুতর অভিযোগ, এইরকম তথ্য প্রমাণ আপনাদের কাছে রয়েছে কি? আচ্ছা, এটা তো তথ্য প্রমাণ আমাদের কাছে অসম্ভব। আমরা তো ওখানে তাহলে শুনেন, আমরা তো ওই যে তথ্যের ভিত্তিতে আমরা বলছি। আপনারা ওই যে যখন ইভিএম যে দেখানো, ইভিএম যখন করা হয়েছিল, ওই যে এই প্রদর্শনী করা হয়েছিল গত নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে, তখন সাংবাদিকরাই এসব জিনিসগুলো তুলেছিল। সাংবাদিকদের সামনে যখন এগুলো উত্থাপিত করা হয়েছিল, এই ইভিএমটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এটা সঠিক ইভিএম নয়, কারণ এই ইভিএম এর আপনার কোনো ওই যে ভেরিফাই করতে পারেন না, আপনার কোনো এটার অডিট করতে পারেন না। এটার আপনি ওই যে পুনর্ভোট, আপনি যদি এখন আবার পুনর্ভোট গণনা করেন একই ভোট পাবেন, কারণ এটা তো ওই মেশিনের ওই মেমোরিতে, আপনার কোনো পেপার নাই। মানে ভোট যা পড়েছে তাই তো আসবে, এর চেয়ে তো কম বেশি হবে না। হ্যাঁ, তো এখন না, আপনার তো ভেরিফাই করা কি, আপনি এটাকে করতে পারবেন, এটা আবার নিরীক্ষণ করতে পারবেন, কিন্তু নিরীক্ষণ করার তো সময়, আপনি যতবারই ওই মেশিনের ওই জিনিস চাপ দিবেন একই ফলাফল আসবে। আপনি যদি পেপার ব্যালট থাকতো, এবং পেপার ব্যালট ছাড়া ইভিএম ওই যে অগ্রহণযোগ্য, আপনাকে যেটা বলছি এটা অগ্রহণযোগ্য। এবং এরা এই যে জামিলুর চৌধুরী আর ওই যে প্রয়াত জামিলুর চৌধুরী, তো উনি ওই যে বুদ্ধিমান মানুষ ছিলেন, এবং উনি বলেছেন যে উনি স্বাক্ষর করেননি, কারণ এই ইভিএম সঠিক নয়। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের আলোচনার বিষয়ের শিরোনামটি হচ্ছে নির্বাচন পক্ষ প্রতিপক্ষ। সেই ক্ষেত্রে ইভিএম কে একটি প্রতিপক্ষ মনে করছেন আপনি? হ্যাঁ,
ইভিএম প্রতিপক্ষ এবং আওয়ামী লীগের জন্য প্রতিপক্ষ। আওয়ামী লীগ যদি বুঝে যে যারা যারা এই যে ইভিএম এর দায়িত্বে থাকে তারা এবং এই যে হবিগঞ্জে যেটা হলো, তাদের যে একজনের জামানত বাজেয়াপ্ত হলো, 600 কত ভোট পেল ওখানে এবং মন্ত্রীর এলাকায়, তাদের দেখা উচিত। কারণ এটা সঠিক যন্ত্র নয়। এটাতে আপনি এরপরে আপনি যাচাই বাছাই করে দেখতে পারবেন না। আপনি এটাকে ওই পুনর্গণনা করে এটা ঠিক হলো কি না হলো, ওটা যা বলে তারা তাই গ্রহণ করতে হবে। তারা যদি সৎ হয় ঠিক আছে, কিন্তু মানুষের মানবিক দুর্বলতা আছে, এই জন্যই চেকস এন্ড ব্যালেন্স থাকতে হয়। তবে আমার ওই প্রশ্নের জবাবটি পেলাম না যে দুই একজন কাদের হাতে থাকে এই ক্ষমতা যারা এইটা ফলাফল নির্ধারণ করে রাখে। নির্বাচনী দায়িত্বে থাকে, আপনি নির্বাচনী খোঁজ নিয়ে দেখেন, যারা নির্বাচনের দায়িত্বে থাকে ওই যে তাদের হাতে এই কলকবজা থাকে, তাদের হাতে ওই ক্ষমতা থাকে। আচ্ছা, তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়ায় তো সারা দেশে পৌরসভাতে যদি 10টা কেন্দ্র থেকে 20টা কেন্দ্র থাকে, তার মানে সেখানে 3 জন করে 3 × 10 30 জনের হাতে ক্ষমতা থাকছে, এমন কি ব্যাপারটা? হ্যাঁ, সীমিত সংখ্যক। হ্যাঁ, জনাব আহমদ হোসেন, এবার আপনার কাছে আসতে চাই। বদিউল আলম মজুমদার অনেকগুলো গুরুতর অভিযোগ উঠিয়েছেন, বেশ কিছু বিষয় নিয়ে কথা তুলেছেন তিনি নির্বাচনের পক্ষ প্রতিপক্ষের জায়গায়। আমার আপনার কাছে নিশ্চয়ই আপনার কোনো বক্তব্য থাকে বদিউল আলম মজুমদারের বক্তব্য সম্পর্কে, আপনি বলবেন সেগুলো। তবে আমার আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে, যেটি বিভূরঞ্জন সরকার আলোচনা করছিলেন, সেটি হচ্ছে আওয়ামী লীগই কি আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে উঠল কিনা বিএনপিকে মাঠে না পেয়ে? জি, থ্যাংক ইউ আপনাকে। দুজন আলোচক তো বিদগ্ধ আলোচক, দুজনই হচ্ছেন সুশীল সমাজে, তারা বিশ্লেষণ করে সবকিছু, আর আমি হলাম গলাবাজি করি, বক্তৃতা করি। আমি রাজনৈতিক করি, আমি মাঠের মানুষ। আমি আজকে চট্টগ্রাম থেকে আসছি, আমার চোখে কি দেখতে আসছি, আমার কি জানা হলো সে যে আপনি বললেন মাধবপুর হবিগঞ্জে, যেটা আপনার আমাদের বদিউল আলম ভাই বললেন, সেখানে আমাদের প্রার্থীর লিগেল প্রার্থী যে ছিল তা তো আছেই, তার বাইরেও বিদ্রোহী প্রার্থী ছিল 2 জন, এবং 2 জন খুব লোকালি প্রভাবশালী। আপনি 2 জনের 3 জনের ভোটকে দেখেন, বিএনপির চেয়ে বেশি হবে, অথচ আমি জিততে পারলাম, বিএনপি। এখন সবাই হবিগঞ্জের মতো জায়গা বলে, হবিগঞ্জ তা আওয়ামী লীগের স্ট্রং, এখানে কিন্তু আমরা ইভেন কিশোরগঞ্জ পৌরসভা দেখেন, আমাদের কিশোরগঞ্জ আমাদের স্ট্রং হোল্ড, ভালো ইলেকশন হয়েছে, কিন্তু ভালো না হলে তো একটা কেন্দ্র বন্ধ হতো না। আর নৌকা মাত্র 400 ভোটে এগিয়ে আছে, আর একটা কেন্দ্রে বোধহয় 1700 না 1800 ভোট আছে। এটা হলে রেজাল্ট কি হয় বলা মুশকিল। ইলেকশন তো ভালো হচ্ছে, খারাপ হচ্ছে না, ফেয়ার হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আগে ছিল, এখন আমি চট্টগ্রামকে যা দেখে আসলাম, আমি খুব খোলামেলা বলছি, এখন তো বিএনপি এখানে কেউ নাই, কাজে আমি কাউকে আঘাত আক্রমণ করার সুযোগ নাই। আমার এখানে কেউ প্রতিপক্ষ না, সবাই হচ্ছেন লেভেল প্লেইং ফিল্ড, ঠিক আছে। তারা হচ্ছেন আমাদেরকে ক্রিটিসিজম করবেন, আমাদের প্রাইস করবেন, ভালো কথা। আমি চট্টগ্রামে খোঁজ নিয়ে দেখে আসলাম, আমি জিজ্ঞাসা করলাম যে ঢাকা থেকে বিএনপির কোন কেন্দ্রীয় নেতারা আসছে, সবাই বলল কেউ আসে। এর মিনস নির্বাচনটা কি বিএনপি নির্বাচনের মধ্যে করে দিচ্ছে বা নেয় না, দেখা যাবে হারার পরে আগে কিন্তু সব লেখা থাকে, আগে সবকিছু কম্পোজ থাকে, সমস্ত কি বলবে না বলবে কিন্তু আগে রেকর্ড করা, একটা লিখিত করা, কি বলতে হবে এটা কিন্তু আগে লেখা থাকে। এখন পর্যন্ত বিএনপির কোন টিম সেখানে যায়। এখন পর্যন্ত বাংলাদেশের 62, যে বললেন যে 62% নির্বাচন কত পরশুদিন হয়ে গেল, এটা কি মিথ্যা? নিশ্চয়ই সত্য। এর আগে হচ্ছে প্রায় 70%, 22% হয়েছে। এই যে এমন প্রথম আলোর মতো পত্রিকায়, বাংলাদেশে অনেকেই মনে করে যে প্রথম আলো হচ্ছে একেবারে শতভাগ নিরপেক্ষ একটা পত্রিকা। প্রথম আলো মতো পত্রিকা আমি দেখলাম 12টার সময় বললো যে এখন পর্যন্ত নির্বাচন একেবারে ফেয়ার সুষ্ঠুভাবে হচ্ছে, এবং দীর্ঘ লাইন, তো আপনাদের সকলের আলোচনায় একটা জিনিস আসছে, আপনার নোয়াখালী কোম্পানিগঞ্জের, এটা হচ্ছে আমাদের অবাধ কাদের সাহেবের আসনের যে পৌরসভা, ওটা একটা পৌরসভা, বাংলাদেশে আরো পৌরসভা আছে, কিন্তু এটা বেশি আলোচনা, বিকজ
এই আসনটির নেতা যেহেতু পার্টির সাধারণ সম্পাদক অবদল কাদের, তো আমি কাদের ভাইকে বলেছি যে আপনার ছোট ভাই এখানে মেয়র ক্যান্ডিডেট না হলে এতটা কি আলোচনা আসতো বিকজ আপনার ভাই সে কথা বলছে সবকিছু বলছে। আপনি বললেন এমন কথা বলছে যে কথাগুলো আমার পক্ষে যাচ্ছে, ঠিক আছে বলছে, কিন্তু মিডিয়া কিন্তু এখন সে একটা স্টার হয়ে গেছে। আজকের পত্রিকা দেখলাম যে আপনার জয়ের পরে জামাতের প্রার্থী বাড়িতে, এটা কিন্তু টকশোতে আসবে একদিন, দেখবেন বিএনপি বলবে যে আপনারা জামাতের সাথে যে সম্পর্ক খাতি এত আলো সম্পর্ক, কিন্তু প্রমাণ বসুরহাটের মেয়র জামাতের বাড়িতে গেছে, কিন্তু বিএনপি বলবে সে তো গিয়েছে জয়ের পরে কাটছে সৌজন্য সাক্ষাৎ, পরাজিত যিনি হয়েছে তার সৌজন্য সাক্ষাৎ। বিএনপির প্রার্থীর বক্তব্য পেয়েছি, সেও বলেছে এখানে ভালো ইলেকশন হয়েছে, সুষ্ঠু নিরপেক্ষ অবাধ, এখন ভোটারদের উপস্থিতি অনেক বেশি। এখন আপনি বলেন কাদের মির্জা এর আগেও 3বার হয়েছে, তখন কিন্তু কাদের মির্জারে কেউ চিন্তা করা ভালো। এবার কিন্তু কাদের মির্জা মিডিয়া দিচ্ছে মানুষ, কারো কাদের মির্জার বক্তব্যটা ছিল বিএনপির বক্তব্যের সাথে কিছু কিছু মিল ছিল, যে কারণে এগুলো আলোচনায়। কাদের মির্জার বক্তব্য দিয়ে তো আর বাংলাদেশ পাওয়া যাবে, কাদের মির্জার বক্তব্য দিয়ে তো আর বাংলাদেশ আওয়ামী লীগের ভোট থেকে হিসাব করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ইভিএম প্রশ্ন। যেমন ফজলুল আলম মজুমদার, তিনি একজন সজ্জন মানুষ, বিশেষজ্ঞ মানুষ, তিনি সকাল থেকে উঠে কিন্তু রাজনীতি এই সমস্ত বিষয়ে কিন্তু বিশেষজ্ঞ করেন, বিশ্লেষণ করেন, মানে চিন্তা ভাবনা করেন, লেখাপড়া করেন, কিভাবে শুদ্ধ করা যায়, ভালো করা যায়। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে সুশীল সমাজ ও নিরপেক্ষ সমাজ বলতে আর কেউ নাই, সবাই বিভাজন হয়ে গেছে, পার্টি জানতে। ওই যে 42 জন নাগরিকের কথা বলেন, 42 জন নাগরিক বললেন ইলেকশন কমিশনার অভিযোগ, কিন্তু 42 জন নাগরিক যদি আপনার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পরে বলতেন যে এটা ঠিক হয়নি, এটা মৌলবাদের দুষ্কর্ম, এটা আমরা প্রতিবাদ করছি, তাহলে কিন্তু 42 জন যে বুদ্ধিজীবী নাগরিক, তাদের কিন্তু আমরা বলতাম বেশ, তারা কারেক্টলি জাতির বিবেক। আমি যখন এই কথা বলতে পারছি না, এই কথা বলার সুযোগ নেই। আপনি যাবেন এখন, তাহলে কি করবো? ইলেকশন কমিশন, কোন ইলেকশন কমিশনের বিরুদ্ধে আজিজ মার্ক ইলেকশন কমিশন, কোনটা উত্তম, কোনটা বেটার? আজিজ মার্কা ইলেকশন কমিশন এখন যে আছে আমাদের চিফ ইলেকশন কমিশনার, তারটা কোনটা বেটার? আগে বলা হতো যে শেখ হাসিনার মৃত্যু অধীনে নির্বাচনেই যাব, পরে বলা হলো নির্বাচনে যাব, প্রথম বলা হলো গণভবনে আসবো না। আমরা সেই জায়গাগুলো জানি আমি আপনি জানেন, সব জানেন। কথা হলো যে বাংলাদেশের রাজনীতি এখন এই যে মানুষের উপস্থিতিটা, ভোটারদের উপস্থিতি, এটা কিন্তু ভালো লক্ষণ, শুভ লক্ষণ। এখন কি বলবেন যে মেয়র ইলেকশন গুলো হয়েছে রাতে হয়েছে না দিনে হয়েছে? যে তারা মেয়র হয়েছে তারা কি রাতে ভোটে পাস করেছে না দিনের ভোটে পাস করেছে? এই ঘটনাগুলো কিন্তু আমাদের প্রশ্নটা ছিল যে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ হয়ে উঠছে কিনা, কারণ এই পৌর নির্বাচনের সহিংসতার ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় অধিকাংশই হয়েছে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের অর্থাৎ বিদ্রোহী প্রার্থীর সঙ্গে জয়ী বা পরাজিত প্রার্থীর। এই জায়গাটায় নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম যে সহিংসতার প্রশ্নে বলা হয় যে বিএনপিকে সবসময় দোষারোপ করা হয় যে বিএনপি সহিংসতা করছে, কিন্তু আমরা পৌর নির্বাচনে লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের মধ্যেই এই সহিংসতা বিদ্যমান। আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ এই বক্তব্যের সাথে একমত। দ্বিতীয়ত কথা হলো ইলেকশন তো আসলে আমার পার্টিতে এখন তো বড় পার্ট, আগে তো বড়ই ছিল, এখন তো রুলিং পার্ট। এখন তো মনে করেন রুলিং পার্টির নৌকা মার্কাটা পেলে বোধহয় জিতে যাব, এমন একটা ভাব এসে গেছে, বুঝছেন? আর ক্ষমতার সময় তো কিছু কিছু ক্ষমতার ভাব থাকে না, নিচের লেভেলে সবার ভাব থাকে না, থাকে। এখন আমাদের একাধিক প্রার্থী থাকাতে দিয়েছি তো একজন, বাকিরা বঞ্চিত হয়েছে। তারা বঞ্চিত হয়েছে, কেউ কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে দাঁড়িয়েছে। সেই ব্যাপারে আমাদের কিন্তু কড়া বক্তব্য, কড়া বার্তা আমরা দিয়ে আসছি। এবং মহানগর আওয়ামী লীগের কমিটি মিটিং বসে এবং গতকালকে এবং আজকে তারা একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, অফিসিয়াল প্রার্থীর বাইরে যারা আছে এরা আমাদের প্রার্থীর কেউ নয়। এটা বলা ছাড়া এই মুহূর্তে আমাদের আর বিকল্প দল থেকেও তো তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ 54টি ওয়ার্ডের মধ্যে 48টি ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা শতাধিক।
সহিংসতার প্রশ্নে বলছি যে আপনারা সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, সেখানে সহিংসতা হলে সুষ্ঠু নির্বাচন কি করে সম্ভব? আপনার তত্ত্ব ভুল আছে। জি ওয়ার্ড বলুন, হচ্ছে 41 সঠিক তথ্যটি বলুন। 41টি ওয়ার্ড। মানে বিদ্রোহী প্রার্থী 41টি ওয়ার্ডে? না 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 41টি ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে 41। এটা মিলে হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইলেকশন। আর আমাদের বিদ্রোহী প্রার্থী আছে 30ও আছে, 12 জন 13 জন আছে, এর মধ্যে আছে। কিন্তু প্রশ্ন হলো যে আমরা এই বিষয়গুলো কিনে, গতকাল কিছু কিছু বিদ্রোহী প্রার্থী আমার কাছে এসেছে, আমি তাদেরকে বললাম এরা কি নৌকার বেজ নিয়ে আসছে, দেখেন আমার এতে নৌকার বেজ আছে, আমি নৌকার প্রচারণা করছি। তুমি যতই নৌকার প্রচারণা করো, বাট কাউন্সিলর হিসাবে তুমি বিদ্রোহী প্রার্থী হয়ে গেছে, তুমি এখন আর আওয়ামী লীগের লোক হিসাবে দাবি করার কোনো অধিকার নেই। পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেছে, পার্টির সিদ্ধান্ত লঙ্ঘন করেছে। কাজে পার্টির শৃঙ্খলা সিদ্ধান্ত লঙ্ঘন করলে এটা আমরা মেনে নেব। এক, সেকেন্ডলি আপনি যেটা বলছেন এক্সপায়ার, হ্যাঁ অলরেডি মহানগর আওয়ামী লীগ থেকে ওদের এক্সপেল করার জন্য প্রস্তাব সেন্ট্রালে পাঠানো, এটা একটা প্রক্রিয়া আছে, এক্সপেলের একটা প্রক্রিয়া আছে। এটা সেন্ট্রাল কমিটি বসতে হবে, সেন্ট্রাল কমিটি বসে তারপরে এটা এক্সপেলশন দিচ্ছে। এখন কোভিড-19 এর কারণে আমাদের সেন্ট্রাল কমিটি গুলো করা সম্ভব হচ্ছে না। আমাদের অবস্থান শক্ত, একেবারে পরিষ্কার। আমি কয়েকটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে আসছি, পরিষ্কার বক্তব্য আজকে আসছে, আজকেও কিছু টেলিফোন আসছে, পরিষ্কার বক্তব্য, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের সাথে আমার দলের কোনো সম্পর্ক নেই, তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। আমি আমার দলের অভ্যন্তরে আমি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আমি দলের অভ্যন্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারি, রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিভাবে? ধন্যবাদ। এক্ষেত্রে ধন্যবাদ জনাব আহমদ হোসেন। একদম স্পষ্ট বক্তব্য আপনার, যে আমরা বুঝতে পারলাম যে দলের অভ্যন্তরে যদি শৃঙ্খলা না থাকে রাষ্ট্রের শৃঙ্খলা কী করে ফিরবে। ভীষণ সত্য কথা। জনাব বিভূরঞ্জন সরকার শুনছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার এবং আহমদ হোসেনের ভাষ্য। বিশেষ করে বদিউল আলম মজুমদার বলছিলেন প্রতিপক্ষের জায়গায় এখন ইভিএমই একটি প্রতিপক্ষ বলে তিনি সন্দেহ পোষণ করেছেন। না, আমি আমি এইটা ইভিএমটাকে প্রতিপক্ষ বলা, যে ধরনের যে কোনো আধুনিক মানে কি বলবো এই যন্ত্র বা এইটা শুরু করলে নানা ধরনের কনফিউশন থাকে। তবে আমি যেমন জানি না যে বিএনপি প্রার্থীরা যেসব জায়গায় জিতলেন সেগুলো কি ইভিএম ছাড়া নির্বাচন হয়েছে? না, শতভাগ তা না। তো তাহলে তারা কিভাবে জিতলো? ইভিএম হলেই সেটা প্রতিপক্ষ হবে, ব্যাপারটা সম্ভবত এরকম না। কারণ আমার যতদূর মনে পড়ে যে কুমিল্লা পৌরসভার নির্বাচনও কিন্তু ইভিএম এর মাধ্যমেই হয়েছিল। সিটি কর্পোরেশন, পৌর না, সিটি কর্পোরেশন। সেখানে কিন্তু বিএনপি সারাদিন হলো নির্বাচন খারাপ হচ্ছে, বর্জন ইত্যাদি বলে ঠলে শেষ পর্যন্ত যখন তাদের প্রার্থী বিজয়ী হলো তখন কিন্তু আর কোনো কথা বলেনি তারা আর কি। তো ফলে এই ধরনের মানে অনুমান নির্ভর জিনিসটা বলা। আর এইবারের যে পৌর নির্বাচনে 60টির মধ্যে তো 28টিতে ইভিএমে ভোট হয়েছে, 32টিতে কিন্তু ব্যালটে হয়েছে, ব্যালটে ভোট বেশি হয়েছে। কাজেই ইভিএমকে প্রতিপক্ষ বলতে গেলে আপনি যদি ইলেকশন কমিশন ধরেন, যে ইলেকশন কমিশনের কি বলে তারা সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হচ্ছে ইত্যাদি ইত্যাদি অভিযোগ করলে, তো ওইখানেও তো একজন বিরোধী দলীয় ব্যক্তি দেখা যাচ্ছে আর কি, ওইখানেও তো একজন প্রতিপক্ষ আছে, মাহবুব তালুকদার সাহেব। উনি তো সবসময় ভিন্ন মত পোষণ করছেন, কিন্তু কাজের কাজ তো তিনি কিছু করতে পারছেন না। হ্যাঁ, তো কাজেই আমার মনে হয় যে ঢালাও কোনো অভিযোগ না করে বরঞ্চ এইরকম বলা উচিত যে এইবারের নির্বাচন মানে পৌর নির্বাচন, এইবারের পৌর নির্বাচন তুলনামূলকভাবে ভালো হয়েছে। এমনকি ধরেন যে আমি তো দেখলাম যে বিএনপির যেসব জায়গায় জিতেছে, তো কিভাবে জিতলো? তারা কি কারচুপি করেছে? তারা কি সহিংসতা করেছে? করেনি। বরং দু এক জায়গায় তো বিএনপি প্রার্থীরা বলেছে, যেমন ধরেন যে গাইবান্ধা যদি আপনি ধরেন, গাইবান্ধা কিন্তু আওয়ামী লীগ জিতে নাই, বিএনপির বিদ্রোহী প্রার্থী জিতেছে। এবং সেইখানে বিএনপি বলছে যে এইখানে ভালো ভোট হয়েছে এবং প্রশাসনও সহযোগিতা করেছে। তো কাজেই ঢালাও ওইভাবে বলা যাবে না। এবং ওই যে পার্সেন্টেজ কোথায় বেশি হয়েছে, অনেক জায়গায় বেশি মানুষ ভোট দিতে গিয়েছে এবং অনেক জায়গায় হয়তো কম, যেমন সাভারে হয়তো এমনি ভোটারই হয়তো কম গিয়েছে, যার জন্য ওইখানে বেশি হয়েছে। তো সামগ্রিক তথ্য কিন্তু ওইটা ঠিক যে আওয়ামী লীগের মধ্যে একটা বড় ধরনের সমস্যা। আহমেদ হোসেন ভাই রাজনীতিবিদ, তিনি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগের নেতা ছিলেন, উনি ভালো মানুষ ঠিকই,
দলের মধ্যে শৃঙ্খলা আনার ক্ষেত্রে আওয়ামী লীগের একটা সমস্যা আছে। এই সমস্যাটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এই গত একটা নির্বাচনে হলো তা না। এর আগে আমরা কি দেখেছি, আমি যদি ঢাকার এই যে লালবাগের কথা বলি আর কি, আওয়ামী লীগের অফিসিয়াল ক্যান্ডিডেট ছিলেন ডক্টর জালাল উদ্দিন আহমেদ, তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলো হাজী সেলিম, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? উনি যখন নির্বাচনে জিতলেন তাকে তো দলেই নেওয়া হলো। তো এই যে মুখে বলা যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জেতার পরে তাকে এক ধরনের প্রশ্রয় দেওয়া, এই প্রবণতার থেকেই কিন্তু এই জিনিসটা এখন বাড়ছে। শুধু আওয়ামী লীগ এই 12 বছর থেকে ক্ষমতায় আছে সেই জন্য এটা হচ্ছে তা না। আওয়ামী লীগ তো 21 বছর ক্ষমতার বাইরে ছিল, তখনও কিন্তু এই জিনিসটা ছিল। এবং তখনও কিন্তু আমরা দেখছি যে এটা বলা হতো যে আওয়ামী লীগের শত্রু হলো আওয়ামী লীগ, অর্থাৎ আমি মনোনয়ন চাইলাম, আমি যদি মনোনয়ন না পাই, আপনি পাইলেন, আপনাকে হারাইয়া দেওয়া, এটা প্রমাণ করা আমার দায়িত্ব হলো যে আপনার থেকে আমি ভালো ছিলাম। তো এইটা তো আসলে দলপ্রীতি না, বা এটা কোনো দেশপ্রেমেরও কোনো লক্ষণ না, এটা হলো একেবারেই ব্যক্তিগতই আর কি। তো এই প্রবণতাটা আওয়ামী লীগের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং এইটা কিন্তু আমি বলতেছি, এটা আমার কথা না, এটা আওয়ামী লীগেরই একজন প্রেসিডিয়াম সদস্য বলতেছেন। আবার দেখেন যে বিএনপির যারা জিতেছে, যেমন দিনাজপুর পৌরসভা, দিনাজপুর তো শহরটা বড়, হ্যাঁ, ওইটা তো একটা ছোট উপজেলা বা কোনো একটা ই না আর কি। তো সেইখানে তো বিএনপির প্রার্থী জিতলো, কিভাবে জিতলো সে? এবং ওইখানে সংসদ সদস্য তো আওয়ামী লীগের, তো ওইখানে প্রভাব বিস্তার করলো না। এবং এই যে যিনি জিতলেন, তিনি কিন্তু এইবারই প্রথম জিতলেন তা না, উনি কিন্তু এর আগেও 2বার মেয়র পদে জয়লাভ করেছেন। তো যেই লোকটা এর আগে 2বার ছিল, তাকে কেন মানুষ পছন্দ করলো? কারণটা কি? কারণ হলো যে তিনি মানুষের সঙ্গে ছিলেন। এখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই বিএনপি আসলে নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু ভোটে জেতার জন্য না। ওই যে আহমেদ ভাই বোধহয় বললেন যে তাদের একটা পূর্ব পরিকল্পনা আছে, এইটা প্রমাণ করা যে নির্বাচনটা ভালো হয় নাই। এবং আমরাও কিছু মানুষ এইরকম প্রস্তুত থাকি, এই যে পক্ষ বিপক্ষ, আসলেই কোনো মানুষই তো এখন শতভাগ নিরপেক্ষ নাই, সবারই কোনো না কোনো একটা পক্ষ আছে। যিনি ভোট দেন তিনি তো কোনো না কোনো একজন প্রার্থীকে ভোট দেন। এখন আমার ধরেন যে বদিউল আলম মজুমদার ভাই, উনি কি ভোট দেন না? উনি তো ভোট দেন, উনি তো একটা পক্ষ নেন। তখন কথা হলো যে আমি ভালোর পক্ষে না খারাপের পক্ষে। মানে এই যে একটা কথা আমি এর আগেও বহুবার বলছি, যে আগে মানুষ মিথ্যা কথা বলতো না, কারণ ভয় করতো পাপের। এখন মানুষ সত্য কথা বলে না, কারণ ভয় হলো বিপদের। তো আমি সত্য কথা বিপদের ঝুঁকি নিয়ে বলবো কতটুক, এবং কখন বলবো না, সেইগুলো কিন্তু আমরা আগে থেকে প্রিডিফাইন করে নিই, যে এই লোকটাকে আমি পছন্দ করি বা এই রাজনৈতিক ধারাটাকে আমি পছন্দ করি। আমাদের দেশ কিন্তু বিভাজিত, এটা কিন্তু পরিষ্কার, এটা আমাদের স্বীকার করতেই হবে যে আমরা জাতীয় ঐক্যের কথা যতই বলি না কেন, সেই ঐক্য ফিরিয়ে আনার জন্য যেই প্রিকন্ডিশনগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা দরকার, সেগুলোর কিন্তু দারুণ ঘাটতি আছে। তো ফলে আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন, আদর্শের কথা বলবেন, যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলছে না, অভিযোগ আপনি করছেন, কিন্তু আপনি আবার জামাতের সঙ্গে এক টেবিলে বসছেন বা একসঙ্গে ঐক্য করছেন, এক রাজনীতি করছেন। তো ফলে মানুষ তো কনফিউজড কোনটা কি, তো ফলে মানুষও কিন্তু দ্বিধাগ্রস্ত হয়। এখন এই দ্বিধা এবং এই যে মানুষের মধ্যে বিভ্রান্তি, এগুলো দূর করার দায়িত্ব কিন্তু আসলে রাজনৈতিক দলের, রাজনৈতিক কর্মীদের। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ রাজনৈতিক দলই হলো মানুষের কাছে যেতে চায় না। এখন বিএনপির মধ্যেও কিন্তু মনোনয়নের জন্য লড়াই আছে, কিন্তু মনোনয়ন পেয়ে তারপরে কিন্তু ভোটের মাঠে সে থাকছে না। থাকলে কিন্তু এই যে দিনাজপুরে যেমন জিতেছে, বা আরও যে 4 জায়গায় জিতেছে, ইভেন বিদ্রোহী প্রার্থীরা জিতেছে, কিভাবে জিতেছে? ওইখানে কি আওয়ামী লীগ ছিল না? ওইখানে কি আওয়ামী লীগ ষড়যন্ত্র করে নাই? ওইখানে কেন প্রশাসন পক্ষপাতিত্ব করে নাই? প্রশাসন পক্ষপাতিত্ব তো তখনই করে যখন দেখে যে সেই মানুষের পেছনে, মানুষের প্রার্থীর পেছনে মানুষের সমর্থন আছে। মানুষের সমর্থন নাই, এই রকম কোনো প্রার্থীর পিছনে কিন্তু আসলে কারচুপি বা এই ধরনের অনিয়ম করা খুব সহজ কাজ না। তাহলে মানুষই প্রতিবাদী হয়ে ওঠে, মানুষই তার বিরুদ্ধে দাঁড়ায়। মানুষ যে এখন সবকিছু মেনে নিচ্ছে, তার কারণটা কি?
এই কারণগুলো তো এই রাজনৈতিক দলগুলোর বিশ্লেষণ করা উচিত এবং দেখা উচিত। না হলে কিন্তু আমরা এরকম কথা বলেই যাব। আমি বরং বলি যে এইবারের এই পৌর নির্বাচনটা অনেকটাই হলো স্বাভাবিকতার দিকে যাচ্ছে। মানুষ যে ভোটের দিকে ফিরে আসছে, মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছে এবং মোটামুটি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। এইটাকে বিবেচনায় নিয়ে যেই ত্রুটিগুলো এখনো আছে, যে কোথাও জবরদস্তি করা হচ্ছে, কোথাও প্রভাব খাটানো হচ্ছে, কোথাও মেয়র পদে ভোট দেওয়ার জন্য কেউ এসে চাপ দিচ্ছে, এই জিনিসগুলো কিভাবে দূর করা যায় সেই বিষয়টা আমাদের আসলে আলোচনা করা। ধন্যবাদ। শুনছিলেন জনাব বদিউল আলম মজুমদার, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ভাষ্য। আপনার কাছ থেকে সরাসরি জানতে চাচ্ছি, আপনি ইভিএমকে প্রতিপক্ষ বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হচ্ছে সবচেয়ে বড় পক্ষ। মানুষ নির্বাচন করে, তার ভোটাধিকার প্রয়োগ করে, তার প্রতিনিধি নির্বাচিত করে। সেই জায়গাতে এই নির্বাচনে মধ্য দিয়ে, পৌর নির্বাচনের মধ্য দিয়ে এবং সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলেরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হচ্ছে নাকি মানুষকেও প্রতিপক্ষ করে তুলছে? জনাব বদিউল আলম মজুমদার, আপনার আনমিউট করতে হবে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের বন্ধু রাজনীতিবিদ উনি দুটো কথা বলেছেন, আমাকে একটু এই সম্পর্কে বলতে হবে। একটা বলেছেন যে কেউ ওই যে ভাস্কর্য ভাঙার ব্যাপারে কেউ প্রতিবাদ করে নাই আমাদের 42 জনের মধ্যে। এটা উনি আমার বক্তব্য শুনেন নাই, পড়েন নাই। ওই যে আমার মনে হয় ওনাকে একটু খতিয়ে দেখতে হবে। অনেকেই কিন্তু এর প্রতিবাদ করেছে। আর আরেকটা বলেছেন যে যে প্রত্যেক নির্বাচন কমিশনের বিরুদ্ধেই প্রশ্ন উঠেছে। হ্যাঁ, প্রশ্ন উঠেছে, কিন্তু অনেক নির্বাচন কমিশনে কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে পারে না। অনেক নির্বাচন কমিশনে অন্যায় করেছে। এই নির্বাচন কমিশন যা করেছে এটা অভূতপূর্ব। যে দুর্নীতির ট্যাক্স পেয়ারদের টাকা পয়সা ওই যে অভিনব কায়দায় পকেটস্থ করার এই অভিযোগ। আমরা আজকে প্রসঙ্গে থেকে একটু আলোচনা, আমি আসতেছি। আর আমাদের বিভুদা যেটা বললেন যে নির্বাচন কমিশন ওই যে ইভিএম এর কথা, এই ইভিএম এর কথা, যে এই জিনিসটা, এই ইভিএম হলো একটা যন্ত্র। এই যন্ত্রটাকে অপব্যবহার করা যায়, কিন্তু এটার ত্রুটিটা হলো এই অপব্যবহার করলে ওটা শোধরানোর এবং ওটা যে অপব্যবহার হয়েছে ওটা নিরূপণ করার কোনো উপায় নেই এখানে। এটাই হলো এটা ভয়ানক যন্ত্র। আর আপনি আরেকটা কথা এসছে যে এই যে রাজনীতিবিদরা, আপনি যেটা বলছেন রাজনীতিবিদরা ভোটারদের প্রতিপক্ষ কিনা। আর আরেকটা প্রশ্ন এসছে যে এই যে আওয়ামী লীগের প্রতিপক্ষ। আমার মনে হয় আমরা একটা জিনিস, ওই যে সহিংসতার প্রশ্নে, যে সহিংসতা, সাম্প্রতিক সহিংসতার প্রশ্ন, সহিংসতা, ওকে, আমি এই জিনিসটা, এই যে আমার মনে হয় আমরা উপেক্ষা করে গিয়েছি যে একটা কারণ, অবশ্যই ওই যে দলের মধ্যে শৃঙ্খলা নাই, এটা সব দলেই নাই, ওকে, কিন্তু যে ফায়দা ভিত্তিক রাজনীতি একটা বড় কারণ। এই সহিংসতা দুটো কারণ, যে প্রতিপক্ষ দলের মধ্যে এটা কারণ যে দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে, কিন্তু ফায়দা ভিত্তিক রাজনীতি হলো এই দলের অন্তর্দ্বন্দ্বের বড় কারণ। আর আমরা ফায়দা ভিত্তিক রাজনীতি, যারাই সরকারি দলের সাথে থাকে, ক্ষমতাসীন দলের থাকে, এই সরকারের নয়, সব সরকারের আমলেই তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়েছে, অন্যায় সুযোগ সুবিধা পেয়েছে, ন্যায়সঙ্গত পেলে তো কোনো অসুবিধা নেই, এবং অন্যায় করে পার পেয়ে গিয়েছে। তাই আপনি যদি দলীয় বিএনপির ক্ষেত্রে পদবি পান, তাহলে কিন্তু আপনার ওই সুযোগ সুবিধা পাওয়ার পথ উন্মুক্ত হয়। একটু তথ্য দিয়ে সহযোগিতা করছি। লক্ষণীয় হচ্ছে যে বিএনপির দিকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি বিদ্রোহী প্রার্থী আছে এখনো। যেমন চট্টগ্রামের 40টি সাধারণ এবং 14টি সংরক্ষিত ওয়ার্ড, সেখানে বিএনপির 6টি ওয়ার্ডে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। এখানে তাহলে তারা তো ক্ষমতায় নেই, তাহলে এখানে কোন ফায়দার জন্য এটি হচ্ছে? তাদের দলীয় যে এগুলো হলো ইনভেস্টমেন্ট, যে বিরোধী দলের মধ্যে থাকা এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করা, এগুলো হলো তাদের ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট। ভবিষ্যতে তারা ফায়দা পাবে, কিন্তু ফায়দা ভিত্তিক রাজনীতি একটা বড় কারণ যে এই যে ইয়ের জন্য, এই সহিংসতার জন্য। আর আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে দুর্ভাগ্যবশত। এবং এই নির্বাচনের মাধ্যমে কি হয়? নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয়, নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদল হয়। শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদলের পথ যদি রুদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু অশান্তির মাধ্যমে ক্ষমতা বদল হয় এবং সহিংসভাবে ক্ষমতা বদল হইতে পারে, এবং যেটা কারোর জন্যই কাম্য নয়।
তাই আমাদের নির্বাচনী ব্যবস্থাকে সুসংগত করা, নির্বাচনী ব্যবস্থাটাকে বিশ্বাসযোগ্য করা এবং নির্বাচনী ব্যবস্থাটাকে গ্রহণযোগ্য করা এই সকলেরই দায়িত্ব এবং সকলের স্বার্থে এটা করা দরকার। তো যেটাই আমাদের এই ক্ষেত্রে প্রতিপক্ষ, আমি তো মনে করি এখন এই বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা। এবং এরপরে এই ইভিএম নামক একটা যন্ত্র, এই যন্ত্রের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো এই কতগুলো বিষয়ে আর দলের অবিশৃঙ্খলা এবং আমাদের ফায়দা ভিত্তিক রাজনীতি এগুলোর অবসান ঘটাইতে হবে। তাহলে আমরা যদি তাহলেই হয়তো আমরা এই নির্বাচনী ব্যবস্থাকে সুসংগত করতে পারবো এবং গণতান্ত্রিক পদ্ধতিকে আমরা কার্যকর করতে পারবো। তা গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কার্যকর করতে না পারি, আমরা কিন্তু একদিকে ওই যে অশান্তির মাধ্যমে ক্ষমতা বদলের পথ হবে, প্রশস্ত হবে, আরেক দিকে হবে যে এর মাধ্যমে কিন্তু যে অনেকে হতাশ হবে, অনেকে এই যে আমাদের তরুণরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে, যে অনেকেই কিন্তু আমরা একটু প্রসঙ্গে থাকি আলোচনায়। আমি একটা জায়গাতে আবারও একটু বলতে চাই যে আজকের আলোচনার শিরোনাম আমাদের নির্বাচন, পক্ষ প্রতিপক্ষ, বিশেষ করে পৌর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। আমি আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম যে মানুষই আজকে প্রতিপক্ষ হয়ে উঠছে কিনা রাজনীতিবিদদের কাছে, বা নির্বাচন, আপনি যেমনটি বলছিলেন মানুষ প্রতিপক্ষ তো হবে বা হয়েছে, সেই রকম একটি জায়গা থেকে কিন্তু মানুষ যারা ভোট দিচ্ছেন, 60% মানুষ যে ভোট দিলেন, তারা সেই 60% মানুষের ভোটাধিকার এর জায়গাটিকে তাহলে কোন পক্ষে নিব আমরা? আপনি যখন সহিংসতা হয়, আপনি যখন মানুষের ভোট ওই যে সঠিকভাবে গণনা হয়েছে কিনা, সঠিকভাবে যে তাদের ভোটটা সঠিকভাবে মূল্যায়ন হয়েছে কিনা, এগুলো নিয়ে যখন প্রশ্ন আসে, তখন মানুষ প্রতিপক্ষ হয়, তখন মানুষ হতাশ হয়, তখন মানুষ হাল ছেড়ে দেয়। সেই রকম একটি জায়গা থেকে এই দ্বিতীয় ধাপের নির্বাচনে আপনাদের মূল্যায়নটা আশা করছিলাম। দ্বিতীয় ধাপের সবচেয়ে বড় টেলিং স্ট্যাটিস্টিক্স, সবচেয়ে বড় ভয়ানক স্ট্যাটিস্টিক্স তো এখানে 65% ভোট পড়েছে, কিন্তু আগেরটাতে 60% 65% পড়েছে। কোনটা ঠিক? এটা ঠিক না আগেরটা ঠিক? আপনার কাছে কি মনে হচ্ছে? ভোটারের আকাল ছিল। আমি তো অনেক কোনটাই ঠিক না। আচ্ছা, কারণ এই যে কোনোটাই বিশ্বাসযোগ্য না। কারণ যারা বেড়াই খেত খায়, এই বেড়াই হলো সবচেয়ে বড় সমস্যা। দিন শেষে নির্বাচন কমিশনই বড় সমস্যা সুজনের কাছে। বিভিন্ন রকম অন্যায় নিজেরা করে এবং অন্যায় করতে তারা ওই যে অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না তারা। ধন্যবাদ জনাব বদিউল আলম মজুমদার। জনাব আহমদ হোসেন, আপনি শুনছিলেন বদিউল আলম মজুমদার বলছিলেন যে বেড়াই খ্যাত খাচ্ছে, মূল প্রতিপক্ষ আসলে নির্বাচন কমিশনই। আপনার মন্তব্য? বদিউল ভাই তো এখন আর সুশীল সমাজের মানুষ না, হ্যাঁ, এখন আপনাদের মানুষটা। হ্যাঁ, না আপনি এখন আমি আপনাদেরও মানুষটা, ওই যে অন্য দলেরও মানুষটা। আমি আমাদের মানুষ হইতে বলছি, আমাদের মানুষ ছিলেন এক সময়, হয়ে গেছে। এটা আমাদের কষ্ট, আপনার মতো মেধাবী। আমারও কষ্ট হয়, কারণ আপনারা এই একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে আপনারা সমর্থন করে যাচ্ছেন। এখন কথা হলো বদিউল ভাই, আমাদের হাতে সময় নেই, একদম সময় নেই। বদিউল ভাই শোনেন, বদিউল ভাই, জি, জনগণ রাজনৈতিক নেতা বা দলের প্রতিপক্ষ জনগণ হয় না, এবং জনগণের প্রতিপক্ষও কিন্তু রাজনৈতিক দল হয় না। যেদিন জনগণের প্রতিপক্ষ রাজনৈতিক দল যেটা হবে, এটা ব্যানিশড হয়ে যাবে, এটা টিকবে না। একমাত্র জনগণের কণ্ঠস্বরী হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা। আপনারা বিশ্লেষক, আপনারা জনগণকে রিপ্রেজেন্ট করেন না, বাট রাজনৈতিক দলগুলো জনগণকে রিপ্রেজেন্ট করে। এখানে পার্থক্য। আপনি বিশ্লেষণ করে কথা বলেন। এই যে আপনি বললেন 62% নিয়ে আপনার সন্দেহ, 65 নিয়ে আপনার সন্দেহ, এই সন্দেহ এর যদি মানে আমেরিকায় রিপাবলিকান পার্টি, গভর্নমেন্ট অফ দ্য পিপল বা পিপল ফর দ্য পিপল, যেটা আব্রাহাম লিঙ্কনের পার্টি রিপাবলিকান, তারা এখন আজকে শুনলাম জনাব আহমদ হোসেন, একদম সময় শেষ হয়ে আসছে। এক বাক্যে আপনার মন্তব্য আশা করছি। এক বাক্যে আর কি বলবো, আমি যে চট্টগ্রাম দেখে আসলাম, আমি দেখলাম হ্যাঁ নৌকারোর পোস্টার আছে, ধানের পোস্টার আছে, বাট দিনের বেলায় আমি বিএনপির কোনো প্রচারণা আমার চোখে পড়ে। আমি আমার লোকজন বলে দেখো তো, আমি পরে খবর নিলাম তারা প্রচারণা করে রাত 2টোর পরে বা 3টার পরে। কারণটা কি? বিএনপি না, টিভি, জামাত, এরা হচ্ছে তো সব টিভি সংগঠন। তো আবার খবর নিলাম যে এখানে যে প্রার্থী আছে সেই প্রার্থী
ব্যাপারে বিএনপির মধ্যে কি প্রতিক্রিয়া? জনাব আহমদ হোসেন, সম্ভবত শেষ মুহূর্তেও আপনার অন্তর্জালটি একটু প্রতিবন্ধকতা তৈরি করছে, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। তবুও এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে ছিলেন। আপনার ডক্টর বদিউল আলম মজুমদার আপনি ছিলেন এবং বিভূরঞ্জন সরকার আপনারা ছিলেন, আপনারা তিনজনই ছিলেন আমাদের সাথে। হাতে একদম সময় ফুরিয়ে গেছে কথা বলতে বলতে। প্রিয় দর্শক, শুনছিলেন তিনজনের বক্তব্য। তাদের তিনজনকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা পৌর নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম। অনেকগুলো প্রসঙ্গ উঠে এসেছে সামনে, যে ইভিএম খোদ প্রতিপক্ষ কিনা কিংবা নির্বাচন কমিশন প্রতিপক্ষ কিনা। আমাদের এই নির্বাচন পক্ষ প্রতিপক্ষ বিষয়ে আলোচনার মধ্য দিয়ে দর্শক আপনারাই বিশ্লেষণ করবেন যে আসলে কে কার প্রতিপক্ষ। তবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং মানুষ সেই ভোটাধিকার প্রয়োগটি যাতে অবাধে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে প্রয়োগ করতে পারে এবং তার প্রয়োগ করা ফলাফল যাতে সঠিকভাবে সে দেখতে পায়, সেটার নামই হচ্ছে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা। আমরা সেই রকম একটি নির্বাচন আগামী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দেখতে পাবো এবং পরবর্তী পৌর নির্বাচনগুলিতেও দেখতে পাবো বলে প্রত্যাশা রেখে এখনকার মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন, সতর্ক থাকবেন।